নন্দিনীকে বাঁচাতে গৌরবকে পুলিশের হাতে তুলে দিয়ে নন্দিনীর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিল বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো পরশুরাম নিজের নিজের কাজের জন্য হলুদের আয়োজন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই তটিনী বলে, তুমি কোথায় যাচ্ছ? তখনই পরশুরাম বলে, আমি যাচ্ছি, আমার আমার একটা কাজ আছে, এসে তোমাকে সমস্তটা বলবো, তুমি এদিকটা ম্যানেজ করে নিও। তখনই তটিনী বলে, ঠিক আছে, তুমি তুমি যেতে পারো। এরপরে দেখা যাবে বলরামকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে পরশুরাম। তখনই রাস্তায় বলরাম বলতে থাকে, যে করে হোক আজকে কিন্তু গৌরবের মুখোশ খুলে দিতেই হবে, তা না হলে নন্দিনী মুখার্জিকে আমরা কিছুতেই বাঁচাতে পারবো না। এভাবে একটা একটা নিরীহ মেয়ে যে কিনা একটু সুখের আশায় বিয়ের পিঁড়িতে বসছে, সেই মেয়েটার সুখ আমরা নষ্ট হতে দিতে পারি না। আমাদের একটু ভুলের জন্য সেই মেয়েটার সারাটা জীবন নষ্ট হয়ে যেতে পারে না। সে তো অনেক কষ্ট করে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে তুলেছে, কিন্তু একজন বাবা হয়ে যার যার দরকার ছিল মেয়েটার জীবন রক্ষা করা, মেয়েটাকে ভালোভাবে বাঁচতে দেওয়া, কিন্তু না, সেই বাবাই হয়ে উঠলেন তার চিরশত্রু। তার কারণে আজকে সেই মেয়েটার বড় বিপদে পড়তে হচ্ছে। তখনই পরশুরাম বলতে থাকে, টাকার কাছে সমস্ত কিছু হেরে যায় বন্ধু, চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক হতেই হবে। নন্দিনী মুখার্জি নিজের ভুলটা বুঝতে পারবে এবং তোমারও একটা গতি হবে। তখনই বলরাম বলে, কি যে বলিস না তুই, আমার কি গতি হবে বলতো? আমি তো সেরকম করে কিছু বলিনি। আমি শুধু ওনাকে ভালোবাসি, ওনাকে ভালো লাগে। আমি চাই না উনি আমার হোক, কারণ আমি চাই না যে উনি অনিচ্ছাকৃতভাবে আমার কাছে আসার চেষ্টা করুক। উনি যদি স্বইচ্ছায় আসতে চায় তবে আমি ওনাকে স্বইচ্ছায় গ্রহণ করে নেব, কিন্তু কখনো আমি চাইবো না ওনাকে আমি জোর করে নিজের লাইফে নিয়ে আসতে। কখনো এই স্বপ্ন আমি দেখবো না। তখনই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ ভাই, তুই অবশ্যই পাবি, নন্দিনী মুখার্জি অবশ্যই তোর জীবনে আসবে। এবার আমাদের নিজেদের কাজটা সম্পূর্ণ করতে হবে। যেটুকু কাজ বাকি আছে সেটুকু সম্পূর্ণ করতে আমাদের হাউজিং কমপ্লেক্সে যেতে হবে। আমাদের আমাদের 600 স্কয়ার ফিটের ফ্ল্যাটটাতে যেতে হবে। ওখানে তটিনী সমস্ত ফাইল রেখেছে, আর সমস্ত ফাইলের মধ্যে সমস্ত প্রমাণ আছে। সে প্রমাণগুলো আমাকে বের করে পুলিশ সঙ্গে করে মুখার্জি বাড়িতে যেতে হবে। আর আজকে বিয়ের মণ্ডপে আমরা গৌরবকে তুলবো, গৌরবকে পুলিশের হাতে তুলে দেব এবং নন্দিনী মুখার্জিকে বাঁচাবো। আর নন্দিনী মুখার্জিকে লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাবি তুই। তখনই বলরাম বলে, কিন্তু উনি উনি মানতে রাজি হবে তো? তখনই পরশুরাম বলে, অবশ্যই রাজি হবে, কারণ কারণ আমার বিশ্বাস আর নন্দিনী মুখার্জিও তোকে ভালোবাসে। আসল কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে, এখন ওনার বিয়েটা পাকাপোক্ত হয়ে যাওয়ায় উনি কোনোভাবেই মুখ খুলতে পারছে না। উনি চাইলেও কিছু বলতে পারছে না, কিন্তু এটাই সত্যি যে উনি তোকে ভালোবাসে। তখনই কথা শুনে দেখা যাবে বলরাম বলতে থাকে, ঠিক আছে বস, এখন আমাদের তোর বাড়িতে যেতে হবে। এরপরে দেখা যাবে পরশুরাম ও বলরাম দুজনে মিলে 600 স্কয়ার ফিটের ফ্ল্যাটে চলে আসে। সেখানে এসে দেখা যায় আলমারি থেকে সমস্ত ফাইল বের করে। ঠিক তখনই তটিনী ফোন করে বলতে থাকে, কি ব্যাপার, তুমি ওদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছো তো? তখনই পরশুরাম বলে, আমি সমস্ত ফাইল দেখছি তটিনী, তোমার কি কিছু বলার আছে? তখনই তটিনী বলে, একটু সাবধানে থেকো, এরা কিন্তু তোমার কাঁধে বন্দুক রেখে তোমার নাম করে সমস্ত অপকর্ম ও সমস্ত কিছু নোংরা জঘন্য কাজগুলো করছে। তোমার নামেই সমস্ত কিছু হচ্ছে। ফাঁসলে তুমি ফাঁসবে, ওরা কোনোভাবেই ফাঁসবে না, কারণ তোমার নাম দিয়ে সমস্ত কিছু পাচার করা হচ্ছে, আনা নেওয়া করা হচ্ছে। তখনই পরশুরাম বলে, আমি দেখতে পাচ্ছি তটিনী, আমি সমস্তটাই দেখতে পাচ্ছি, আমিও এটার হেস্তনেস্ত করেই ছাড়বো। আমি সত্যি তোমার বাবার কথাটা ফেলতে পারিনি, কিন্তু তোমার বাবা যে আবার নিজেকে এভাবে চেঞ্জ করে ফেলবে, এতটা আমি কখনো ভাবতে পারিনি। তখনই তটিনী বলে, সরি, আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। শুধুমাত্র আমার কারণে তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে, আমার কারণে তোমাকে নিজের ডিপার্টমেন্ট ছেড়ে এভাবে এভাবে এখানে এসে গাধার খাটুনি খাটতে হচ্ছে। তখনই পরশুরাম বলে, এটা তো আমার করারই ছিল, তাই না? এটা তো তোমাদের বাড়ি থেকে আমার আমার একটা পাওনা। আমি তো এসব কিছু করে দেই না, তাই ভাবলাম করে দেওয়াই ভালো। তোমার বাবার মনটা যদি একটু ভালো করা যায়। কিন্তু উনি যে এরকম একটা প্ল্যান করেছে, সত্যি আমার এই কথাটা জানা ছিল না। তখনই দেখা যাবে এ কথা শুনে
তটিনী বলতে থাকে, চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, হতেই হবে সমস্ত কিছু। আবার নতুন করে শুরু করব, আমরা সবকিছু এমন ভাবে গুছিয়ে তুলবো, সত্যজিৎ মুখার্জিকে দেখিয়ে দেব যে উনি যে কাজটা করেছে, যে অন্যায়টা করেছে সেটা একদম ঠিক নন। উনি উনি শুধুমাত্র তোমাকে কোর্টে তোমাকে তোমাকে স্পেশাল ব্রাঞ্চে যাওয়া আটকাতে আর দিদিকে কোর্টে যাওয়া আটকাতে এই নোংরা এই জঘন্য খেলাটা খেলেছে। আর তার মধ্যে থেকে তোমার ঘাড়ে বন্দুক রেখে তোমার নামে সমস্ত বেআইনি জিনিসপত্র পাচার করা হচ্ছে, যাতে করে কোনোভাবে কোনো কিছু ধরা পড়লে তুমি ফেঁসে যাও, ওনারা কোনোভাবে না ফেঁসে যায়। তখনই এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, ঠিক আছে, তুমি ওদিকটা সামলাও, আমি আমি ফোন কাটছি, বাড়ি এলে কথা হবে। এরপরে দেখা যাবে এই বলে ফোনটা কেটে দেয় তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমি ফোনটা কেটে দিচ্ছি। এদিকে দেখা যাবে নন্দিনী নিজের ঘরে বসে আছে। ঠিক তখনই সবাই মিলে নন্দিনীকে সাজানোর জন্য, রেডি করার জন্য সমস্ত গয়না নিয়ে আসে। গয়নার দিকে চোখ পড়তেই চিৎকার করে ওঠে নন্দিনী। নন্দিনী বলতে থাকে, বোন, আমি এই গয়না কিছুতেই পরবো না, কিছুতেই নয়। আমাকে আমাকে তুই একটু শান্ত থাকতে দে, এই গয়নাগুলো নিয়ে যেতে বল, আমি এই গয়নাগুলো কিছুতেই পরতে পারবো না। এ কথা শুনে দেখা যাবে তখন তখন দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, কেন কেন গয়নাগুলো পরতে পারবি না বড়দি ভাই? কি হয়েছে আমাদের বল, এরকম করে চিৎকার করছিস কেন, কোনো প্রবলেম? তখনই দেখা যাবে এ কথা শুনে তখন দেখা যাবে নন্দিনী বলতে থাকে, এই গয়নাগুলো পরে আমার আগে বিয়ে হয়েছিল, আমাকে সবাই অপয়া বলেছিল, এই গয়নাগুলোই অপয়া, তাই আমি এই গয়না কিছুতেই এবার গায়ে তুলবো না, আমাকে মেরে ফেললেও আমি এই গয়নাটা পরতে পারবো না। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন তখন সবাই অবাক হয়ে যায়। তটিনী নন্দিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, একদম একদম কাঁদবি না দিদি, একদম কাঁদবি না, সবকিছু ভুলে যা, এখন ওসব কিছু মনে পড়ে কোনো লাভ নেই, ওসব কিছু মনে করে কি কোনো লাভ আছে বল? সবটা যদি ঠিক করা যেত তবে না হয় মনে করে লাভ ছিল, এখন তো ওসব কিছু মনে করার কোনো প্রশ্নই আসে না, ওসব কিছু মনে করে কি হবে? তখনই দেখা যাবে তখনই দেখা যাবে এদিকে বলরাম ও পরশুরাম সমস্ত প্রমাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং পুলিশ অফিসারকে ফোন দিয়ে বলে দেয় যে এ, ম- যে এম, মুখার্জি বাড়িতে চলে আসতে। এরপরে দেখা যাবে অফিসার চলে আসে মুখার্জি বাড়িতে, সেখানে প্রমাণ নিয়ে চলে আসে পরশুরাম ও বলরাম। এরপরে দেখা যাবে উম গৌরবকে ডেকে আনলে, তখনই গৌরব মুখার্জি বাড়িতে এলে গৌরবকে পুলিশের হাতে তুলে দেয় বলরাম। সমস্ত প্রমাণ সহ গৌরবকে পুলিশের হাতে তুলে দিলে তখনই গৌরব বলে, হোয়াট রাবিশ, এগুলো কি হচ্ছে? আপনারা এভাবে আমাকে পুলিশের হাতে দিচ্ছেন কেন? কি করেছি আমি? তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন বলরাম বলতে থাকে, কি করিসনি সেটা বল, তোর মতো ক্রিমিনালরা কোনোভাবে নন্দিনীর মতো মেয়ে জোটে না, তোর মতো ক্রিমিনালদের কপালে কখনো নন্দিনীর মতো মেয়েরা থাকে না, কখনো ওরা ওরা ভালোবাসতে পারে না, কোনোভাবেই ভালোবাসতে পারে না। তখন এই কথা শুনে দেখা যাবে গৌরব চিৎকার করে বলতে থাকে, এসবের মানে কি? এভাবে অপমান করার কি মানে? আমি বুঝতে পারছি না, আমাকে এভাবে অপমান করা কেন হচ্ছে? আপনারা কি এখানে আমাকে অপমান করার জন্য ডেকে এনেছেন? আপনাদের বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমাদের বাড়িতে আপনাদের বাড়ির মেয়ের বিয়ে, আর আপনারা এভাবে এভাবে আমাকে ডেকে নিয়ে এসে হেনস্থা করছেন। তখনই দেখা যাবে বলরাম বলে, আপনার সঙ্গে কোনোভাবে নন্দিনী মুখার্জির বিয়েটা হবে না। আপনি আপনি যাই বলুন না কেন, কোনোভাবেই নন্দিনী মুখার্জির বিয়েটা হচ্ছে না। এবার আপনার যা খুশি করতে পারেন, আপনার যা ইচ্ছে করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। তখনই দেখা যাবে দীপালি বলতে থাকে, এসব কি বলছো তোমরা? আমার মেয়েটার কি আবার কপাল পড়বে নাকি তোমরা? জামাই, তুমি নিজে কিন্তু আমার মেয়েটার বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছিলে, তবে আজকে কেন এমন কথা হচ্ছে? আমার মেয়েটার যদি বিয়েটা ভেঙে যায় তবে কি করে হবে? মেয়েটা যে আমার একবার মন ভেঙেছে, আবার যদি মনটা ভেঙে যায় তবে আমি ওকে কি করে সান্ত্বনা দেব? অনেক কষ্টে ও নিজেকে গুছিয়ে নিয়েছিল, নিজেকে তৈরি করে নিয়েছিল। তোমরা কি চাইছো? এভাবে আমার মেয়েটাকে শেষ করে দিতে? আমার মেয়েটাকে একেবারে শেষ করে দেবে তোমরা? তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, না, আপনার মেয়েকে
শেষ করছি না, কিন্তু ওকে একটা নরকের হাত থেকে বাঁচাচ্ছি। আপনি যে নরক জ্বালাটা ভোগ করেছেন, আপনি তো একদিন বলেছিলেন ঠিক সেম একই জ্বালাই ভোগ করতে চাচ্ছিল আপনার মেয়ে। আপনার মেয়েকেও সেই একই একই জ্বালা ভোগ করতে হতো, কারণ কারণ গৌরব চৌধুরী এটা এটা একটা ফেক বিয়ে, আর ও এটাকে ডিল করেছিল শুধুমাত্র শুধুমাত্র নন্দিনী মুখার্জির কোর্টে যাওয়া আটকানোর জন্য, যাতে করে কোর্টে যাওয়াটা আটকাতে পারে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে তখনই দেখা যাবে গৌরব বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনারা আপনারা আসলে কি করছেন, আমাকে ছেড়ে দিন বলছি। আপনারা আপনারা ভুল করছেন, এভাবে এভাবে আমাকে আমাকে আটকে রাখার কোনো মানে হয় না। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি তো কোর্টে অবশ্যই যাব। যারা যারা বিয়ের আগে বারবার বারবার অতীত নিয়ে খোঁটা দেয়, সে যে বিয়ের পরে খোঁটা দেবে না তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তাই আমি নিজের জীবনটা একা একাই কাটিয়ে দিতে পারি। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে বলরাম বলে ওঠে, কেন একা একা জীবন কাটাবেন কেন? এই অধমকে কি চোখে পড়ে না? এই অধমকে কি নিজের জীবনে একটুখানি জায়গা দেওয়া যায় না? এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। নন্দিনী বলতে থাকে, কি বলছেন এসব আপনি? তখনই দীপালি বলে, মুখ সামলে কথা বলো। তুমি কি বলতে চাইছো? তোমার কথাগুলো কেমন যেন আমার অবাক লাগছে। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, ও যা বলছে একদম ঠিক বলছে। আমি ডিসিশন নিয়েছি, আমি নন্দিনী মুখার্জি ও বলরামের বিয়েটা দিয়ে দেব, কারণ আমি জানি যে নন্দিনী মুখার্জিও বলরামকে অবশ্যই পছন্দ করে। অবশ্যই ওরা দুজন দুজনকে পছন্দ করে। কি নন্দিনী মুখার্জি, আপনি কি আপনি কি বলরাম দেবকে পছন্দ করেন না? কিন্তু আমার বন্ধু কিন্তু সত্যি সত্যি আপনাকে নিয়ে অনেক পজেসিভ, অনেক কিছুই ভাবে। আপনার প্রিয় রং, আপনার প্রিয় খাবার, আপনার প্রিয় ঘোরার জায়গা, আপনার প্রিয় ড্রেস, সমস্ত কিছু সম্পর্কে জানে, সবকিছু। তখনই এ কথা শুনে দেখা যাবে তখন তখন দেখা যাবে তখনই পরশুরাম দীপালিকে বলতে থাকে, এই অমানুষের থেকে আমার বন্ধুর সঙ্গে যদি আপনার মেয়ের বিয়েটা হয়, আপনার মেয়ে অনেক সুখে থাকবে। আপনার মেয়েকে সবসময় রানীর মতো করে রাখবে। ও নিজের থেকেও বেশি ভালোবাসবে নন্দিনী মুখার্জিকে। তাই বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন। কিন্তু আপনার স্বামী, যিনি আমার শ্বশুর মশাই, তাকে আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম। তাকে বিশ্বাস করে আমি সমস্ত কিছু করেছিলাম, কিন্তু সে যে আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করবে সত্যি জানতাম না। আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করাটা ওনার একদম ঠিক হয়নি, মোটেও ঠিক হয়নি। কথাটা মাথায় রাখবেন। তখনই কথা শুনে দেখা যাবে দীপালি বলতে থাকে, তুমি কি বলতে চাইছো জামাই? তোমার কথাটা আমি সত্যি বুঝতে পারছি না। তখনই কথা শুনে দেখা যাবে তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ, আপনার হাজবেন্ড মানে সত্যজিৎ মুখার্জি সমস্তটা জানতো। উনি শুধুমাত্র আমাকে আর নন্দিনী মুখার্জিকে এই পেশা থেকে সরিয়ে ফেলার জন্য এই মিথ্যে বিয়ে বিয়ে খেলাটা খেলেছে। এত কোটি টাকা নিজেরা নিজেরা ব্যয় করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই হয়নি। তাই এবার আর ওদের কোনোভাবেই ওনাকে আর আমি বিশ্বাস করতে পারবো না, কারণ উনি আমার বিশ্বাসটা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। তখনই কথা শুনে দেখা যাবে দেখা যাবে গৌরব বলতে থাকে, কিন্তু আমি বুঝতে পারছি না আপনারা এখানে এরকম সিক্রেট কেন করছেন। ঠিক তখনই বলরাম এসে গৌরবের সামনে নন্দিনীকে সিঁদুর পরিয়ে দেয়। এটা দেখে গৌরব চিৎকার করে উঠে বলতে থাকে, ওটা আমার শিকার, তুই কেন কেন ওকে সিঁদুর পরালে? তখনই কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী উঠে বসে পড়ে আর বলতে থাকে, তোর লজ্জা করে না? তুই এভাবে এভাবে আমার সঙ্গে কথা বলছিস? তখনই দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে গৌরব বলতে থাকে, আমার সঙ্গে ডিল হয়েছে তোমাকে বিয়ে করার নন্দিনী, আর আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তাই তোমাকে আমি নিয়ে যেতাম, এভাবে এভাবে কিছুতেই রেখে যেতে ইচ্ছে করছে না। তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমার চোখের সামনে থেকে এই লোকটাকে নিয়ে যান, এই লোকটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, যে কিনা একটা একটা মিথ্যে খেলাটায় এভাবে সায় দিয়েছে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন গৌরব বলতে থাকে, আমাকে ছেড়ে দিন বলছি, তা না হলে কিন্তু ভালো হবে না, খারাপ হয়ে যাবে। তখনই তটিনী এসে গৌরবকে থাপ্পড় মারে আর বলতে থাকে, কোনো রকম কোনো খারাপ হবে না, তোর মতো জানোয়ারকে ছাড়ার প্রশ্নই আসে না। আমার আমার সমস্তটা জানা হয়ে গেছে। তুই আরাধ্যার ফ্রেন্ডসদের তিনজনকে একসঙ্গে তুলে পাচার করেছিলি। তোদের তোদের বিজনেসটাই শুরু হয়েছিল ওকে দিয়ে, তাই না? মনে করে দেখ তো। তখনই কথা শুনে দেখা যাবে দেখা যাবে অবাক হয়ে যায় গৌরব বলতে থাকে, তার মানে আপনি আপনি এসব কিছু কি করে জানলেন? আপনি এসব কিছু কি করে শুনলেন? তখনই দেখা যাবে এ কথা শুনে তখন
তটিনী বলতে থাকে, আমি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের একজন অফিসার, আর আমাকে এগুলো শেখাতে এসেছিস? আমি সমস্ত খবরাখবর নিয়েছি এবং কি আমার কাছে সমস্ত প্রমাণ আছে, যেগুলো প্রমাণের ভিত্তিতে তোরও যাবজ্জীবন জেলও হতে পারে। অনেক প্রমাণ আছে, যেগুলো প্রমাণ যদি আমি এখন সবার সামনে দেখাই, তবে এখানে সবাই তোকে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। তখনই কথা শুনে দেখা যাবে গৌরব বলতে থাকে, আমাকে এখান থেকে যেতে দিন, আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন, ভুল করছেন, আপনারা আমাকে চেনেন না, আমি যে কত টাকার মালিক, কত টাকা দিয়ে আমি নিজেকে তুড়ি মেরে ছাড়িয়ে নিয়ে আসবো আপনারা জানতেও পারবেন না। শুধুমাত্র মাঝখান থেকে আপনাদের সঙ্গে আমার শত্রুতাটা তৈরি হয়ে যাবে। তাই বলছিলাম, শত্রুতা আমি করার চেয়ে না করাটাই বেটার। আপনি প্লিজ একটু একটু চুপ করুন। এভাবে যদি চুপ করেন তবে অবশ্যই আমি অবশ্যই আমি সমস্ত কিছু সবার সামনে বের করতে পারবো। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে আমার ড্যাড এরকমটা কি করে করতে পারে।